হ্যালো স্টুডেন্টস, আমি অরিজিৎ পাত্র। আমার কেমিস্ট্রি ক্লাসে তোমাদের স্বাগত জানাই। যারা মেনলি এবছর মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক থেকে 11-এ উঠে সায়েন্সে পড়ার কথা ভাবছো, তাদের জন্য এই ক্লাসগুলি খুবই উপযোগী এবং বোর্ডের সাথে সাথে নিট বা ইন্ডিয়া লেভেলের যে কোনো যে কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলোর জন্য আমার এই ক্লাসগুলি খুবই উপযোগী হবে। প্রধানত এই ক্লাসগুলিতে কেমিস্ট্রির যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো নিয়ে মেনলি আলোচনা হবে এবং নিট লেভেলে নিট পাওয়ার জন্য যে লেভেল দরকার সেই লেভেলে এই কনসেপ্টগুলিকে পড়ানো হয়। তার সাথে সাথে আমরা মেনলি বেঙ্গল বোর্ডকে কভার করবো এবং বেঙ্গলে যেসব স্কুলগুলোতে সিবিএসই পড়ানো হয় তাদের জন্য উপযুক্ত ভিডিও এটি হবে। তো আমাদের ক্লাসটি মেনলি হবে রসায়নের ক্লাস, অর্থাৎ কেমিস্ট্রির ক্লাস। তো সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে যে যারা মাধ্যমিক দিয়ে পরে ক্লাস 11-এ উঠেছো, তোমরা প্রতি বছর অর্থাৎ এই 2 বছর 11 আর 12 এই 2 বছরে তোমরা রসায়নে কি পড়বে, অর্থাৎ কি শিখবে কেমিস্ট্রিতে। তো প্রথমেই আমি তোমাদের 3টে পার্টে আজকের ক্লাসটা করাবো। প্রথমত হচ্ছে যে তোমাদের ক্লাস 11 এবং 12-এ তোমরা রসায়নের কি পড়বে, অর্থাৎ ক্লাস 11-এর প্রপার যে সিলেবাস তার একটা আন্ডারস্ট্যান্ডিং সেটা। তারপর তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর সাথে সাথে কেমিস্ট্রি কি, অর্থাৎ রসায়ন কেন পড়বে, কেমিস্ট্রির কি কি ফিল্ড আছে বা কোন কোন দিকগুলো কেমিস্ট্রিতে পড়াশোনা করা হয় সেই দিকগুলো সম্পর্কে একটু আলোচনা করব। এবং তৃতীয় পার্টে আমরা ক্লাস 11-এর যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ বেসিক রসায়ন যেটা সেটা শুরু করব। ঠিক আছে? তো প্রথমত তোমাদেরকে যেটা বলি যে তোমাদের যদি আমরা ক্লাস 11-এর সিলেবাসের দিকে তাকাই বা ক্লাস 11 এবং 12 যে তোমরা এই 2 বছর যে হায়ার সেকেন্ডারিতে কেমিস্ট্রিতে কি পড়বে, তাহলে ক্লাস 9-10-এ তোমরা যে পড়েছো অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে একটা ধারণা হয়েছে, কেমিক্যাল বন্ডিং পিরিয়ডিক টেবিল সম্পর্কে একটা ধারণা হয়েছে। তো ক্লাস 11-এর সব থেকে শুরুতেই তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট, অর্থাৎ রসায়নের কিছু বেসিক ধারণা যেগুলো তোমাদের প্রতিনিয়ত দরকার হবে। অর্থাৎ এই 2 বছরের রসায়ন পড়তে গেলে প্রতিটি পদক্ষেপে তোমাদের এই জিনিসগুলো দরকার হবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট সম্পর্কে তোমরা মোটামুটি কিছুটা ধারণা পেয়েছো 9 বা 10-এ বা ক্লাস 8-এ। তারপর তোমাদের মেনলি দেখো 3টে পার্টে আমরা তোমাদের 11-12 সিলেবাসকে ভাগ করা হয়। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে ইনঅর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ অজৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব রসায়ন, আর ফিজিক্যাল কেমিস্ট্রি অর্থাৎ ভৌত রসায়ন। তো এই বেসিক কনসেপ্ট কিন্তু 3টের জন্যই প্রয়োজন। 3 ধরনের কেমিস্ট্রি পড়ার জন্য এই বেসিক কনসেপ্টের দরকার আছে। আমরা এটাকে মেনলি এখনো পর্যন্ত ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যেই রেখে থাকি বা অনেকে ফিজিক্যালের মধ্যেও রেখে থাকেন, কারণ এখানে একটা ক্যালকুলেশন ব্যাপার থাকে বা একটা কেমিস্ট্রির প্রাথমিক ধারণা, এলিমেন্ট সম্পর্কে আইডিয়া সেগুলো থাকে। তো তারপর তোমরা যেগুলো পড়বে সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার একটি পরমাণুর সম্পূর্ণ গঠন। ঠিক আছে? সেই প্রাচীনকালে মানুষ পরমাণু সম্পর্কে কি ধারণা ছিল তার থেকে আস্তে আস্তে জার্নি করতে করতে আজকে আমরা এই মডার্ন যুগে আমরা পরমাণুকে কিভাবে দেখি সেই কনসেপ্ট পর্যন্ত পড়বে। তারপর অ্যাটমিক স্ট্রাকচারের পর তোমরা পড়বে পিরিয়ডিক টেবিল সম্পর্কে, অর্থাৎ আমাদের যে 119টি মৌল আছে এই 119টি মৌল কিভাবে তাদেরকে আমরা সাজিয়ে রেখেছি যাতে প্রত্যেকের সম্পর্কে একটি সঠিক ধারণা আমরা পেতে পারি। 119 জনের আলাদাভাবে সমস্ত প্রপার্টিজ মনে রাখা হয়তো সম্ভব নয়, তার জন্যই তাদেরকে একটি সিরিজে সাজানো হয়েছে, একটা গ্রুপে তাদেরকে রাখা হয়েছে যাতে তাদের ধর্ম, তাদের রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম সম্পর্কে আমরা সহজেই জানতে পারি। এবং এই পিরিয়ডিক টেবিলের পর অর্থাৎ যখন পরমাণু থেকে আমরা এরপর অণুর দিকে আসছি, তখন আমরা পরমাণু থেকে অণু তৈরি হতে গেলে পরমাণুর মধ্যে বন্ধন হতে হবে, তবেই অণু তৈরি হবে। তখন আমরা এর কন্টিনিউশনে পড়বো রাসায়নিক বন্ধন, অর্থাৎ পরমাণু কিভাবে একজন আরেকজনের সাথে যুক্ত হয় এবং কিভাবে অণু তৈরি করে। তো রাসায়নিক বন্ধন আছে এর পরের চ্যাপ্টার। তাহলে এই পার্টটা আমরা পড়লাম ইনঅর্গানিকে, এবং ইনঅর্গানিকে এই যে কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক টেবিল, অ্যাটমিক স্ট্রাকচার পড়লে এরই কন্টিনিউশনে আমাদের বাকি যে এলিমেন্টস আছে সেই এলিমেন্ট সম্পর্কে পড়তে হবে। অর্থাৎ তাদেরকে যে পিরিয়ডিক টেবিলে তোমরা পড়েছো ক্লাস 10-এ যে পিরিয়ডিক টেবিলে যে গ্রুপে সাজানো আছে সেই গ্রুপগুলোতে এরপর পড়তে হবে। এটাও ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্ট। অর্থাৎ এই পিরিয়ডিক টেবিল আর কেমিক্যাল বন্ডিং যে পড়েছো এরই অ্যাপ্লিকেশন বলতে পারো, যে এটারই প্রয়োগ তোমরা যে গ্রুপ কেমিস্ট্রিতে প্রত্যেকটা গ্রুপের সব এলিমেন্টগুলোকে ভালো করে চিনবে, তাদের ভৌত ধর্ম, তাদের রাসায়নিক ধর্ম, তারা কি ধরনের বিক্রিয়া করে সেগুলো জানতে হবে। তোমাদের সিলেবাসে হাইড্রোজেন আলাদা করে, এস ব্লক আর পি ব্লক
এটা আছে, এটা সম্পর্কে পি ব্লকের সবগুলো নেই, পি ব্লকের মধ্যে দুটো ব্লক আছে 13 আর 14। এটা হচ্ছে তোমাদের টোটাল ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্ট। এরপর ভৌত রসায়নের মধ্যে তোমরা পড়বে এখানে পদার্থের অবস্থা, স্টেটস অফ ম্যাটার, ঠিক আছে, যেমন তার মধ্যে থেকে গ্যাস আর লিকুইড এই দুটো, অর্থাৎ বায়ু, গ্যাস আর লিকুইড অর্থাৎ তরল, গ্যাসিয়াস অবস্থা এবং তরল অবস্থা, এই দুটো অবস্থা সম্পর্কে তোমরা পড়বে, ঠিক আছে, এই ক্লাস 11। 12 যে পরে সলিড স্টেট সম্পর্কে আছে। তারপর স্টেটস অফ ম্যাটারের উপর তোমরা পড়বে থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপ গতিবিদ্যা। তাপ গতিবিদ্যাতে তোমরা একটি বিভিন্ন সিস্টেম সম্পর্কে পড়বে এবং সেই সিস্টেমের সাথে পরিবেশের তাপের আদান প্রদান কিভাবে হয়, কিভাবে আমরা তা থেকে শক্তি পেয়ে থাকি, সেই সম্পর্কে একটি কমপ্লিট ধারণা তোমরা পড়বে থার্মোডাইনামিক্সে যে পড়বে। এরপর বিভিন্ন যে তোমরা যে রাসায়নিক বন্ধন পড়লে যেখানে পরমাণু থেকে অণু তৈরি হয় এবং বিভিন্ন অণু থেকে আবার বিভিন্ন অণু তৈরি হয়, তাদের যে রাসায়নিক বিক্রিয়া, সেই রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে পড়বে এবং তাদের সাম্য অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া কিভাবে হচ্ছে, কি অবস্থায় তারা দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, একটা বিক্রিয়া ক্রমশ চলতেই থাকে না তার মধ্যে কিছু সাম্যাবস্থা বজায় থাকে, সেটা সম্পর্কে তোমরা পড়বে। রাসায়নিক সাম্য এবং তারই কন্টিনিউশনে অ্যাসিড বেস এবং তাদের সাম্য সম্পর্কে আয়নিক সাম্য, রাসায়নিক সাম্য এবং আয়নিক সাম্য তোমরা পড়বে। এরপর আরো থাকবে ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে একটা পার্ট রেডক্স, রেডক্স অর্থাৎ অক্সিডেশন এবং রিডাকশন সম্পর্কে তোমরা পড়বে। তাহলে এই গেল মোটামুটি অর্গানিক এবং ইনঅর্গানিকের সিলেবাস। এরপর তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে ক্লাস 10 তোমাদের একটা হালকা ধারণা হয়েছে। এখানে বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ প্রাথমিক অর্গানিক কেমিস্ট্রির যে প্রাথমিক ধারণা সেটা সম্পর্কে পড়বে। তারপর কিছু অর্গানিক কম্পাউন্ডসের প্রিপারেশন এবং রিঅ্যাকশন, তাদের ধর্ম, তারা কি ধরনের বিহেভিয়ার দেখায় সেটা সম্পর্কে পড়বে ক্লাস 11-এ। তাহলে তোমাদের এই হচ্ছে সিলেবাস। যদি ইনঅর্গানিক, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যদি ইনঅর্গানিক কেমিস্ট্রির কথা বলি তাহলে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, হাইড্রোজেন, এস ব্লক, পি ব্লক আর রেডক্স। ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে তোমরা পড়বে রাসায়নিক সাম্য, আয়নিক সাম্য, তাপ গতিবিদ্যা এবং স্টেটস অফ ম্যাটার অর্থাৎ পদার্থের অবস্থা, এটা সম্পর্কে পড়বে। এবং অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা পড়বে বেসিক অর্গানিক কেমিস্ট্রির ধারণা এবং আইইউপিএসসি নামকরণ, তাদের আইসোমারিজম, এই ডিটেলে তোমরা পড়বে। এবং তারপর কিছু যৌগ, অর্গানিক যৌগ বা জৈব যৌগ, তাদের প্রিপারেশন, তাদের রিঅ্যাকশন, ঠিক আছে, এবং তাদের বিভিন্ন ধর্ম সম্পর্কে। তারপর আরো একটা জিনিস আছে, সেটি হচ্ছে আমাদের এডুকেশনের মেন পারপাস বা আরেকটা লাস্টে আরো একটি চ্যাপ্টার যেটা আমাদের এনভায়রনমেন্টের সম্পর্কে আমাদের সচেতনতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে আমাদের কেমিস্ট্রির, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, সেটা সম্পর্কে আমাদের পড়তে হবে। তাহলে এই হলো তোমাদের ক্লাস 11-এর সিলেবাস, ঠিক আছে। এরপর আমরা শুরু করব একদম বেসিক কনসেপ্ট থেকে, অর্থাৎ কিছু যে বেসিক কনসেপ্ট প্রাথমিক ধারণা আছে সেগুলো দিয়ে আমরা শুরু করব এবং আস্তে 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 প্রত্যেকটি চ্যাপ্টারে যাব। তো হ্যাঁ, নেক্সট পার্টে যেটা আমি বলছিলাম যে রসায়ন কি, রসায়ন পড়বে তো, তাহলে রসায়ন সম্পর্কে জানতে হবে। তাহলে রসায়ন কি, কি পড়া হয় রসায়ন? রসায়ন হলো সেই পার্ট যেখানে আমাদের সৃষ্টি রহস্য বলতে পারা আছে, যে আমাদের পৃথিবী কি দিয়ে তৈরি, আমাদের দুনিয়ার সমস্ত কিছু কি দিয়ে তৈরি, তার একটা খোঁজ, এবং সবকিছু যে পরমাণু দিয়ে তৈরি তার একটা খোঁজ, আমাদের ডেইলি লাইফে যাবতীয় জিনিস যা আমরা সিনথেসিস করে থাকি, তৈরি করে থাকি, সব কিছুর একটা খোঁজ হচ্ছে রসায়ন। তাহলে বিজ্ঞানের যে শাখায় মেনলি পৃথিবীতে যত পদার্থ আছে তাদের গঠন, তাদের স্ট্রাকচার, তারা কিভাবে তৈরি হয়েছে এবং তাদের সাথে পরস্পর বিক্রিয়া করে আবার কি ধরনের কিভাবে কোনো কিছু তৈরি করা যেতে পারে, এই সম্পর্কে যে একটা ডিটেইলড আলোচনা যে শাখায় করা হয় তাদের মধ্যে সেটা হচ্ছে রসায়ন। অর্থাৎ পদার্থের পুরো ক্রিয়া বিক্রিয়া, যা কিছু সিনথেসিস, যা তৈরি, আমরা দুনিয়াতে আজকে যে যা কিছু ইউজ করছি তার বেশিরভাগ জিনিস হয়তো আমরা এই রসায়ন আলোচনা করতে করতেই পেয়েছি। তো শুরুয়াত বলি যে রসায়নের শুরু কোথায়। তো পৃথিবীতে মানুষ সবার প্রথম যখন রসায়ন নিয়ে আলোচনা করতে শুরু করে সেটা অনেক দিন আগে, তখন রাজাদের যুগ ছিল। তো মানুষের চিরদিন দুটো জিনিসের প্রতি সব দিন লোভ হয়েছিল। এক হচ্ছে যে অমর হবে, অর্থাৎ অনেক দিন বেঁচে থাকবে, সহজে মৃত্যু হবে না।
আর দ্বিতীয়ত প্রচুর ধন সম্পদ চাই। তাহলে ধন সম্পদ বলতে তখন সোনার কথাই ভাবা হতো, যার যত বেশি সোনা আছে সে তত বেশি শক্তিশালী বা তার তত বেশি সম্পদ আছে। তো রাজারা কি করতো, তখন যারা বিজ্ঞান চর্চা করতো সেরকম লোকদিককে নিজেদের রাজমহলে নিয়ে এসে সেখানে একটি ল্যাব টাইপের বানিয়ে দিয়ে যে এখানে তোমরা বিজ্ঞান চর্চা করো এবং আমাকে অমৃত বানিয়ে দাও বা এমন কিছু বানাও যেটা দিয়ে আমরা সোনা তৈরি করতে পারি। এদের বলা হতো অ্যালকেমিস্ট। এইখান থেকেই রসায়নের শুরু। এই যে বিভিন্ন দার্শনিকরা এসে রাজাদের ল্যাবে বসে বসে কাজ শুরু করলো দুটি জিনিসের খোঁজে, এক হচ্ছে অমৃত আর দ্বিতীয় হচ্ছে পরশমণি, অর্থাৎ যেটাকে ছোঁয়ালেই নাকি সবকিছু সোনা হয়ে যায়। এই দুটির খোঁজ প্রথম শুরু করলো বিজ্ঞানীরা। এইখান থেকেই শুরু হলো কেমিস্ট্রির যাত্রা। তো এরপর আসি যে কেমিস্ট্রিকে আমরা এখন অনেকগুলো ভাগে ভাগ করেছি, ঠিক আছে, যেমন জৈব যৌগ, জৈব রসায়ন, অজৈব রসায়ন, ভৌত রসায়ন, আবার আছে বিশ্লেষণী রসায়ন, বায়োকেমিস্ট্রি, অর্থাৎ বায়োকেমিস্ট্রি বলা হয় জীব রসায়ন। এই যে এত রসায়নের ভাগ, এগুলো আমরা কোথা থেকে বা কিভাবে এলাম? তো তোমরা মেইনলি তোমাদের সিলেবাসে 3টি রসায়নের ব্যাপারে পড়বে। এই 3টিতেই এই ডিটেল আলোচনা আছে, জৈব, অজৈব আর ভৌত। বিশ্লেষণী হয়তো কিছুটা পাবে ক্লাস 12 যে পড়ে। তো কিভাবে এলো? প্রথমত যখন বিভিন্ন পদার্থ বিজ্ঞানীরা পাচ্ছিল আর কি, বিভিন্ন যৌগ তাদের খোঁজ হচ্ছিল আস্তে আস্তে, যেগুলো আমাদের ডেইলি লাইফে কাজে লাগে বা আমরা ইউজ করে থাকি, সেগুলো হচ্ছে তাদের সোর্স অনুযায়ী তাদেরকে প্রথমত 3টি ভাগে ভাগ করা হয়েছিল। যে জিনিসগুলো খনি থেকে প্রাপ্ত হচ্ছিল, অর্থাৎ বিভিন্ন খনি বা মাইন্স থেকে পাওয়া যাচ্ছিল, তাদের নাম দেওয়া হয়েছিল খনিজ। যেগুলো উদ্ভিদ দেহ থেকে পাওয়া যাচ্ছিল তাদেরকে বলা হতো উদ্ভিজ্জ। আর যেগুলো প্রাণী দেহ থেকে পাওয়া যেত তাদেরকে বলা হতো প্রাণীজ। তাহলে এই 3 ধরনের পদার্থ কিন্তু তখন প্রথমত বিজ্ঞানীরা খোঁজ পেয়েছিল। তো এদের মধ্যে যখন আরো ভালোভাবে আলোচনা করা হয় তখন দেখা যায় প্রাণী থেকে এবং উদ্ভিদ থেকে যে পদার্থগুলো পাওয়া যাচ্ছে তাদের মোটামুটি ধর্ম একই রকম হয়েছে। তাহলে প্রাণী থেকে প্রাপ্ত যেসব, অর্থাৎ জীবদেহ থেকে প্রাপ্ত যেসব যৌগ তাদেরকে বলা হতো জৈব যৌগ, আর খনি থেকে প্রাপ্ত যেসব যৌগ তাদেরকে বলা হতো অজৈব যৌগ। তাহলে প্রধানত এই 2 ধরনের যৌগ থেকেই 2 ধরনের রসায়নের সৃষ্টি। যেখানে এই খনি থেকে প্রাপ্ত যে অজৈব যৌগ তাদের সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয়, যে রসায়নের শাখায়, সেটা হচ্ছে অজৈব রসায়ন। আর যেখানে জৈব যৌগ দিয়ে আলোচনা করা হয় যে শাখায়, সেই রসায়নকে বলা হতো জৈব রসায়ন। তাহলে এই দুটি পার্টেই হলো জৈব আর অজৈব। এবং এদের মধ্যে যে পারস্পরিক তাপ, তাদের যে বিভিন্ন সিস্টেমের সাথে তাপের আদান প্রদান, চাপের উপর তাদের ইম্পর্টেন্স, তাপের উপর সেই জৈব যৌগ বা অজৈব যৌগের তৈরির যে তাদের যে সম্পর্ক, ঠিক আছে, তাদের সাম্যাবস্থা, রিঅ্যাকশনগুলো হয় কি অবস্থা, তাদের গতিবেগ কি, এই যে ব্যাপারে আলোচনা, অর্থাৎ সিস্টেমের সাথে একটা রিঅ্যাকশনের কি সম্পর্ক, যে পার্টে আলোচনা করা হয় সেই পার্টটা হচ্ছে ভৌত রসায়ন। অর্থাৎ জৈব যৌগ হোক, অজৈব যৌগ হোক, সিনথেসিসের সময় তার যে এনভায়রনমেন্ট প্রয়োজন, সেখানে তাপ কিরকম হবে, চাপ কিরকম হবে, ঠিক আছে, সেই বিক্রিয়ার গতিবেগ কিরকম হবে, যে শাখায় এইগুলো নিয়ে আলোচনা করা হয় সেই পার্টটা হলো আমাদের ভৌত রসায়ন। প্রথমত এই 3টে পার্ট। এরপর এই যে বিশ্লেষণী, অর্থাৎ বিভিন্ন জিনিস সিনথেসিস, তাদের ক্যালকুলেশন, হিসাব জমা, কি পরিমাণ তৈরি হবে, কি পরিমাণ দিলে কি পরিমাণ পদার্থ তৈরি হবে, এই যে পুরো অ্যানালিসিস, এই পার্টটা আছে আমাদের বিশ্লেষণী রসায়নের মধ্যে, ঠিক আছে। তাহলে প্রধানত তোমরা এই 3টে পার্ট সম্পর্কে আপাতত পড়বে, জৈব, অজৈব এবং ভৌত, আর কিছুটা হয়তো বিশ্লেষণী রসায়নের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে রসায়ন। রসায়ন উপরে, সবার উপরে তার শাখা জৈব, অজৈব, ভৌত, ঠিক আছে, বিশ্লেষণী রসায়ন আরো আছে, বায়োকেমিস্ট্রি বা জীব রসায়ন, ঠিক আছে, পলিমার আছে, অনেক পার্ট আছে, ভেষজ রসায়ন, মেডিসিনাল কেমিস্ট্রি, অনেক পার্ট আছে। সেগুলো তোমরা আস্তে আস্তে সবগুলো সম্পর্কে জানবে যখন আরো কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করবে। তো তাহলে সবার আগে এই রসায়ন শুরু করার আগে আমাদের রসায়নের বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে একটু ধারণা দরকার। তাই তোমাদের সিলেবাসের প্রথম চ্যাপ্টার হচ্ছে রসায়নের বেসিক ধারণা, অর্থাৎ রসায়নের প্রাথমিক ধারণা। এই প্রাথমিক ধারণার প্রথম চরণ হচ্ছে এই রসায়ন কি, তার ভাগগুলো। তাহলে রসায়ন পড়ছো, তার ভাগগুলো জানছো, তার ফিল্ডগুলো বুঝতে পারলে তাহলে রসায়ন আমাদের কোথায় কাজে লেগেছে সেটা সম্পর্কে একটু জানা দরকার। তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে রাত পর্যন্ত যা জিনিস ইউজ করো তার অধিকাংশই কিন্তু রসায়ন থেকে এসছে। রসায়নই এগুলোকে তৈরির জন্য কোথাও না কোথাও দায়ী। বিভিন্ন কারণে আমাদের, তুমি ভাবা চিকিৎসা বিজ্ঞানে, সেখানে রসায়নের ভূমিকা, ওষুধ তৈরি, ঠিক আছে,
আমাদের ডেইলি লাইফের যে স্বাচ্ছন্দ্যের জিনিস যেগুলো আমরা ইউজ করি, শ্যাম্পু, সাবান, টুথপেস্ট থেকে ইউজ করি, এভরিথিং রসায়ন থেকে। ঠিক আছে, সব কিছুর মধ্যেই রসায়ন। যা কম্পাউন্ড দেখতে পাও সব কম্পাউন্ডেই হচ্ছে কেমিক্যাল, সব কিছুই হচ্ছে রাসায়নিক পদার্থ। ঠিক আছে, তো এই পুরো লাইফে আমাদের জীবনের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে রসায়ন। সেই রসায়নকে আমাদেরকে ভালো করে পড়তে হবে, ভালো করে শিখতে হবে এবং দুনিয়াতে যে প্রতিটি এলিমেন্ট সম্পর্কে জানতে হবে। তাহলে বলি পৃথিবী কি নিয়ে তৈরি? পৃথিবী কি তৈরি জানো? অনেক আগে অ্যারিস্টটল বলেছিলেন যে 5টি তত্ত্ব নিয়ে তৈরি। সেই ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, অর্থাৎ মাটি, আকাশ, জল, অগ্নি আর শূন্য। এই 5টি তত্ত্ব নিয়েই নাকি পৃথিবীর সৃষ্টি। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা খোঁজ করতে পেরে জানেন না, পৃথিবী শুধু এই 5টি তত্ত্ব না, অনেক তত্ত্বের নিয়ে গঠিত এবং পৃথিবীর প্রত্যেকটি বস্তুই ছোট ছোট কণার সমন্বয়ে গঠিত। এবং যাকে পরবর্তীকালে ভারতবর্ষের প্রথম মনীষী আচার্য কণাদ, যিনি প্রথম বলেছিলেন যে পৃথিবীর প্রত্যেকটি বস্তু কণা ছোট ছোট কণার সমন্বয়ে গঠিত। ঠিক আছে, উনি তার তখন নাম দেন, পরমাণু কনসেপ্টে তখন পৌঁছাননি, বাট তিনি বলেছিলেন যে সমস্ত বস্তুই ছোট ছোট কণার সমন্বয়ে গঠিত। তো এই তো শুরু রসায়নের। এরপর দেখা গেল আস্তে 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 আজ পর্যন্ত আমরা জানি যে পৃথিবীতে এরকম 119টি মৌল আছে, অর্থাৎ এই 119টি মৌল দিয়ে পৃথিবীর সমস্ত কিছু তৈরি হয়েছে। তাহলে 5টি তত্ত্ব নয়, 119টি তত্ত্ব। তো শুরুতেই 119টির খোঁজ হয়ে যায়নি, শুরুতে মানুষ কিছু তত্ত্বের খোঁজ পেয়েছিল। আজকে আমরা এতদিন রসায়নের যাত্রার পর আজকে আমরা 119টি মৌল নিয়ে দাঁড়িয়ে। তো রসায়নে তোমরা এই 119টি মৌল, তাদের বিভিন্ন ধর্ম, তাদের ভৌত ধর্ম, তাদের রাসায়নিক ধর্ম, তারা কিভাবে কাজ করছে, তারা কিভাবে বিক্রিয়া করে, সেই সম্পর্কে পুরো রসায়নে তোমরা ডিটেল পড়াশোনা করবে। ঠিক আছে, তো আমরা লাস্ট পার্ট অর্থাৎ তৃতীয় পার্টে আগাই। আমরা আমাদের 11 সিলেবাসের প্রথম চ্যাপ্টার শুরু করব, যদিও প্রথম চ্যাপ্টারের প্রথম পার্ট আমরা অলরেডি শুরু করে দিয়েছি।